আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের গুরুত্বপূর্ণ নিয়মগুলা। তোমাদের ট্রান্সফরমেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আগে আমরা চলো শিখে নিই কোনটা অ্যাসার্টিভ এবং কোনটা ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ বলতে সাধারণত বিবৃতিমূলক যে বাক্যগুলো সেগুলোকে বোঝায়। তার মানে এটা স্ট্রাকচারটা আমরা এভাবে বলতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ফরমেশনে যে বাক্যটা থাকবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে মূল ভার্বের আগে কখনো কখনো অক্সিলারি ভার্ব যুক্ত হতে পারে, সেটা আলাদা হিসেব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে, মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডবল এজ কোশ্চেন দিয়ে শুরু হয়। তবে কখনো কখনো যেটা হয় সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এবং এরপর মেইন ভার্ব এবং অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, এই ফরমেশনে মূলত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত হয়। আবার এই অক্সিলারি ভার্বের সাথে কি হতে পারে, নটও যুক্ত হতে পারে, সেটা আমরা যখন চেঞ্জিংটা করবো তখন বিস্তারিত দেখবো। মূল কথা হচ্ছে যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরমেশনে কোনো বাক্য থাকবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক থাকলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, আসো। আমাদের কাজ হচ্ছে তোমাকে প্রশ্নে দিয়ে দিবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিসে কনভার্ট করবা, ইন্টারোগেটিভে কনভার্ট করবা। ওকে, এক্ষেত্রে আমরা এর করার নিয়মটা আগে দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। ওকে, আমরা কয়েকটা নিয়ম আগে প্রথমে দেখবো। খেয়াল করো, এক নাম্বার যে কাজটা করতে হবে, প্রথমে করতে হবে কি, তোমাকে টেন্স ও পার্সন অনুযায়ী বিভার বসাইতে হবে বাক্যের প্রথমে। কি লিখবো? টেন্স অথবা পার্সন অনুযায়ী অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। ক্লিয়ার? এটা ছিল প্রথম নিয়ম একটা অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভে করার। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বাক্যে যদি নট থাকে, তবে কি করতে হবে, বাক্যে যদি নট থাকে তবে তা তুলে দিতে হবে। তবে তা তুলে দিতে হবে। এবং এবং নট না থাকলে নট দিতে হবে। নট দিতে হবে। এই ছিল দুই নাম্বার বিষয়। কি বললাম, যে বাক্যটা তোমাকে আগে দেখতে হবে যে বাক্যটা তো অ্যাসার্টিভ দেয়া ছিল। ওকে, এই বাক্যের মধ্যে নট আছে কিনা, যদি নট থাকে তবে তা তুলে দিতে হবে, এবং নট যদি না থাকে তবে সেখানে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। ক্লিয়ার? এই গেল দুই নাম্বার বিষয়। তিন নাম্বার বিষয় হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এবং নট যুক্ত করার পরে কি করতে হবে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বসবে, প্লাস হচ্ছে অবজেক্ট বসবে, এরপরে কোশ্চেন মার্ক দিয়ে ব্যাপারটাকে কমপ্লিট করবো। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো এটা কিছু আমরা এক্সাম্পল দেখি। চলো এক্সাম্পল দেখি। একটা বাক্য এরকম লেখা আছে যে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। ওকে, দেখো তো এই বাক্যটা অ্যাসার্টিভ কিনা। আমি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কি থাকে, সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, এবং কি অক্সিলারি ভার্বও থাকতে পারে। ওকে, ফাইন। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এবং শেষে অবজেক্ট দেয়া আছে। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কাজ কি, কাজ হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মানে বাক্যের প্রথমেই কি অক্সিলারি ভার্ব চলে আসবে। এখানে অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আছে, যে আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তার মানে আরটা কি করবে, সাবজেক্টের প্রথমে চলে আসবে। ওকে, আর এখন দেখো দ্বিতীয় বিষয় ছিল যে বাক্যের মধ্যে যদি নট থাকে তবে তা তুলে দিতে হবে, এবং নট না থাকলে সেখানে নট দিতে হবে। দেখো তো বাক্যের মধ্যে নট আছে কিনা, নট নাই, তার মানে এখানে নট যুক্ত করতে হবে। আর এর সাথে নট যুক্ত করলে সংক্ষেপে আরেন্ট বলা যায়। তাহলে আমরা প্রথমে কি আর এর সাথে নট যুক্ত করে নিলাম, আরেন্ট। আরেন্ট এর পরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, দ্য বয়েজ, আরেন্ট দ্য বয়েজ। এরপরে কি মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব তো সামনে চলে আসছে, তাহলে এখানে আর অক্সিলারি ভার্বের দরকার নাই, আমি সরাসরি কি লিখবো, মেইন ভার্ব লিখবো। আরেন্ট দ্য বয়েজ প্লেইং, অবজেক্ট হচ্ছে ফুটবল। ওকে, এরপরে বাক্যের শেষে কোশ্চেন মার্ক। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, ছেলেরা কি করছে, ফুটবল খেলছে, এবং সেটাকে ইন্টারোগেটিভ করলে হবে আরেন্ট দ্য বয়েজ প্লেইং ফুটবল, ছেলেরা কি ফুটবল খেলছে না, ইয়েস ফুটবল খেলছে। এই হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে গেল। চলো এরকম আরেকটা এক্সাম্পল দেখি। যে বললাম the girl is not sincere about her study. The girl is not sincere about her study. মেয়েটা কি না, তার পড়াশোনা নিয়ে সিনসিয়ার না। ওকে, তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ,
তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করব কি হবে দেখো, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ নট, তার মানে এখানে নট যুক্ত আছে, নটটাকে তুলে দিতে হবে, শুধু ইজ বসবে, ইজ। এরপরে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, ইজ দ্য গার্ল। এরপরে তো অক্সিলারি ভার্ব দরকার নাই, সরাসরি ভার্ব বসবে, সিনসিয়ার অ্যাবাউট হার স্টাডি। ওকে, শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল বিষয়টা হচ্ছে এর সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসবে। তুমি যদি প্রথমে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লেখো কিন্তু শেষে কোশ্চেন মার্ক না দাও, তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না, টিচার কিন্তু সেখানে তোমাকে 0 দিয়ে দিবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা প্রথমে সাবজেক্টের আগে ভার্ব আসলো কিনা এবং বাক্যের শেষে কোশ্চেন মার্কটা দিছো কিনা। এই নিয়মটা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। এখন আমরা পরবর্তী নিয়মটা দেখবো। দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে না থাকে। আমরা প্রথম নিয়মে দেখছিলাম যে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা আর এবং ইজ বাক্যের মধ্যেই পাইছি, কিন্তু যদি অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে না থাকে তাহলে কি হবে। দ্বিতীয় নিয়মটা লেখো যে অক্সিলারি ভার্ব বাক্যে না থাকলে, বাক্যে না থাকলে লিখো যে টেন্স অনুযায়ী, টেন্স অথবা পার্সন অনুযায়ী, অনুযায়ী কি আসবে, ডু, ডাজ অথবা ডিড বাক্যের প্রথমে বসবে, বাক্যের প্রথমে বসবে। ক্লিয়ার? যদি অক্সিলারি ভার্ব বাক্যে না থাকে তাহলে দেখবা এটা কোন টেন্সে আছে এবং সাবজেক্ট হিসেবে পার্সনটা কোন পার্সন আছে, সেই অনুসারে তোমার কি বসবে, ডু ডাজ ডিড বসাইতে হবে। আর বাকি নিয়ম সেম আগের মতোই হবে। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় নট যুক্ত করতে হবে এবং নট থাকলে নটটাকে তুলে দিতে হবে এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসবে। চলো এরকম আরেকটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি যে দে কিলড আ বার্ড, তারা কি করলো, একটা পাখি হত্যা করলো। দেখো তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট আছে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট আছে। এখন এটা যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই প্রথমে কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আছে নাই। তার মানে এখন দেখবা বাক্যটা কোন টেন্সে আছে, যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা যদি পাস্ট টেন্স হলে অক্সিলারি ভার্ব অলওয়েজ কি বসে, ডিড বসে। পাস্ট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে, ডিড বসবে। তাহলে আমরা প্রথমে কি দিব, ডিড। ওকে, ডিড দিলাম। এখন বাক্যটার মধ্যে তো নট নাই, তার মানে নট যুক্ত করতে হবে। তাই আমরা বলবো কি, ডিডেন্ট, ডিডেন্ট, এরপর সাবজেক্ট হচ্ছে দে। পরবর্তী বিষয় খেয়াল করবা, পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা তুমি প্রথমে ডিড লিখে দিছো, বাক্যটার পাস্ট টেন্স হয়ে গেছে, তখন মূল ভার্বের কিন্তু বেস ফর্ম বসবে। সো এখানে হবে কিল, ডিডেন্ট দে কিল আ বার্ড, ডিডেন্ট দে কিল আ বার্ড। বলো বুঝতে পারছো কিনা, ক্লিয়ার? বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা, যদি বাক্যের প্রথমে ডিড দিয়ে দাও তখন কিন্তু ভার্ব আর পাস্ট ফর্মে রাখা যাবে না। এখানে পাস্ট ফর্মে ছিল, এটাকে পাস্ট ফর্মে রাখা যাবে না, এটাকে কি করে ফেলতে হবে, প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে নিয়ে আসতে হবে। চলো আরেকটা এক্সাম্পল দেখি। দ্য গার্ল সিংস আ সং, দ্য গার্ল সিংস এ সং, মেয়েটি কি করে, গান গায়। ওকে ফাইন। এখন দেখো সেম এখানে কি নাই, অক্সিলারি ভার্ব নাই। দ্য গার্ল সিংস এটা হচ্ছে প্রেজেন্ট, কারণ ভার্বের সাথে যদি অ্যাজ বা ইএস যুক্ত থাকে ধরে নিতে হয় এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। ওকে, তার মানে প্রেজেন্ট ফর্মের মধ্যে কি বসবে, ডাজ অথবা ডু। মনে রাখবা সকল প্লুরাল এবং হচ্ছে ফার্স্ট পারসন এর সাথে ডু বসবে এবং সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসবে, ডাজ বসবে। আমি আবার বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ এবং সকল প্লুরাল এবং ফার্স্ট পারসনের সাথে কি বসবে, ডু বসবে। ওকে, কি করতে হবে, ডাজ। যেহেতু এখানে নট নাই, নট যুক্ত করতে হবে, ডাজেন্ট দ্য গার্ল। ওকে, এখন এখানে সিংস আছে, আমার এখানে ভার্ব হিসেবে বসবে হচ্ছে সিং। কেন, কারণ এখানে ডাজ, এখানে ডাজ লিখে ফেলছো, অ্যাস এখানে চলে আসছে, ভার্বের শুধু বেস ফর্মটা বসবে। এখানে সেরকম ডিড লেখার ফলে কিলড এর পরিবর্তে আমরা কিল লিখছি, ঠিক একই ভাবে ডাজ লেখার ফলে ভার্বের সাথে আর অ্যাস দেয়া যাবে না। ক্লিয়ার? ডাজেন্ট দ্য গার্ল সিং আ সং এবং শেষে কোশ্চেন মার্ক বসবে। ওকে, পরবর্তী নিয়মটা হচ্ছে ধরো কোন একটা বাক্য যদি, কোন একটা বাক্য যদি ওয়ান অথবা বডি, ওয়ান অথবা বডি যুক্ত সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হলে, বাক্য শুরু হলে, ওকে কি করব বলো, ওয়ান অথবা বডি যুক্ত সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হলে এটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। এর আগে এই ওয়ান এবং বডি যুক্ত কিছু সাবজেক্ট আগে দেখি, কি কি সেগুলা। ধরো সাম ওয়ান, তারপর হচ্ছে সামবডি, তারপর এভরিওয়ান,
এভরিবডি, হ্যাঁ, এইগুলা, তাই তো? এগুলো ছিল পজিটিভ, হ্যাঁ বোধক। এবং আরো কিছু থাকে, যেমন ধরো নো ওয়ান, নো বডি, নান, ইত্যাদি। আচ্ছা, তো নো এবং বডি যুক্ত এই ধরনের সাবজেক্ট কোন একটা বাক্যের প্রথমে থাকতে পারে। মনে রাখবা এক্ষেত্রে দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে? অ্যাফার্মেটিভ হলে মানে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা সেটাকে ইন্টারোগেটিভ কিভাবে করব? অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করার নিয়ম, নিয়মটা কি বলো? মনে রাখবা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রথমে দিতে হয় হু ডাজেন্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। ওকে, এটা ছিল যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয়, দ্যাট মিন্স সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়। এবং বাক্যটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে, নেগেটিভ হলে আমাদের ইন্টারোগেটিভ করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে শুধুমাত্র হু বসবে, হু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, তাহলে বাক্যটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। চলো এরকম দুইটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। ওকে, এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই কি হবে বলো? এভরিবডি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই এভরিবডি এর পরিবর্তে হবে হু ডাজেন্ট, হু ডাজেন্ট। ওকে, এরপরে কি? হু ডাজেন্ট এর পরে ভার্বের বেস ফর্ম, তার মানে হু ডাজেন্ট ওয়ান্ট। আমরা এখানে কিন্তু এস যুক্ত করবো না, কারণ যে বাক্যের মধ্যে দেখবে ডাজ চলে আসছে সেই বাক্যের মধ্যে ভার্বের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না। তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, কে চায় না সুখী হতে। ওকে, এই গেল একটা। চলো এরকম আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখি নেগেটিভ বাক্য দিয়ে। ধরো আমি যদি বলি নো ওয়ান লাইকস আ লায়ার, নো ওয়ান লাইকস এ লায়ার, কেউ কি করে না? মিথ্যাবাদীকে পছন্দ করে না। এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? নো ওয়ান এর নো ওয়ান একটা নেগেটিভ সাবজেক্ট, তো সেক্ষেত্রে নো ওয়ান এর পরিবর্তে শুধুমাত্র হু যুক্ত হবে, হু এরপরে মেইন ভার্ব, হু লাইকস আ লায়ার, হু লাইকস আ লায়ার, কে একজন লায়ারকে পছন্দ করে? দ্যাট মিন্স কেউ করে না। খুব সহজ নিয়ম, আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, চলো পরবর্তী নিয়মে যাই। পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে যদি কখনো দেখো যে এভরি প্লাস নাউন থাকলে, এভরি প্লাস নাউন থাকলে ইন্টারোগেটিভ করার নিয়ম। আচ্ছা, তাহলে একটু আগে আমরা যে এভরি ওয়ান, এভরিবডি, এভরি ওয়ান এগুলো যে দেখলাম, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? মনে রাখবা ওইটা হচ্ছে এভরিবডি হচ্ছে একটা সাবজেক্ট, এভরি ওয়ান এই দুইটা মিলে একটা সাবজেক্ট, মানে একসাথে একটা নাউনকে বোঝাচ্ছে। কিন্তু এখানে এই এভরির পরিবর্তে যদি এভরির পরে যদি আলাদা একটা নাউন থাকে, এভরির পরিবর্তে কি থাকবে? আলাদা একটা নাউন। যেমন ধরো এভরি গার্ল, এভরি ম্যান, এভরি মাদার, এভরি ফাদার, এরকম যদি আলাদা এক্সট্রা কোনো নাউন থাকে সেক্ষেত্রে এটাকে কি করব? ইন্টারোগেটিভ কিভাবে করব সেটা এখন দেখবো। চলো, এটা একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা লেখো। এই এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি বসে, ইজ দেয়ার এনি প্লাস এরপরে যে নাউনটা ছিল সেই নাউনটা বসবে, ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজেন্ট, হু ডাজেন্ট প্লাস V1 প্লাস হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? কি বললাম? ইজ দেয়ার এনি, এরপরে নাউন বসবে, দেন হু ডাজেন্ট, এরপরে V1 এবং অবজেক্ট, এবং তারপরে কোশ্চেন মার্ক দিয়ে বাক্যটাকে শেষ করতে হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এই যে হু ডাজেন্ট আছে, এই হু ডাজেন্ট এর পরিবর্তে কখনো কখনো উইল নটও বসতে পারে। কখন বসবে? মনে রাখবা যদি যেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, MUST মাস্ট থাকলে এই ডাজেন্ট এর পরিবর্তে কি হবে? তখন উইল নট হবে। ক্লিয়ার? আরেকবার বলি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে তখন এখানে হু ডাজেন্ট না হয়ে হু উইল নট হবে। ক্লিয়ার? চলো এটার এক্সাম্পল দেখি। আমি যদি বলি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, সকল মা কি করে? তার শিশুকে ভালোবাসে। দেখো, তার মানে এভরি পরিবর্তে কি হবে? ইজ দেয়ার
এনি, এরপরে নাউন, এই যে নাউন, এই নাউন হচ্ছে মাদার, সো লিখলাম মাদার। ইজ দেয়ার এনি মাদার, এরপরে হু ডাজেন্ট, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, হার চাইল্ড। ওকে, শেষে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? সাধারণ ক্ষেত্রে হু এর পরে ডাজেন্টই হয়, কিন্তু আরেকটা এক্সাম্পল দেখো, যদি বাক্যটা এরকম হয় যে এভরি ম্যান মাস্ট ডাই, সকল মানুষকে কি করতে হবে? মরতে হবে। এই যে মাস্ট আসছে, এরকম মাস্ট থাকলে তখন এই হু ডাজেন্ট এর পরিবর্তে হু উইল নট হবে। চলো এটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করি। এটা কি হবে? ইজ দেয়ার এনি ম্যান হু, এই হু এর পরে এখন হবে উইল নট, উইল নট ডাই, শেষে কোশ্চেন মার্ক। মানে এমন কি কোনো মানুষ আছে যে কি করবে না, কখনো মারা যাবে না? আমাকে কমেন্ট করে জানাও এই ক্লাসগুলো কেমন লাগতেছে। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই নিচে ডান কমেন্ট করো। চলো পরের নিয়মটা দেখি। মুছে দিলাম। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের নিয়ম খুবই কম, এই কয়টাই। তোমাদের পরীক্ষার মধ্যে মূলত আমরা এখন পর্যন্ত যে কয়েকটা নিয়ম করলাম এগুলাই বারবার আসে, তবে দুই একটা ব্যতিক্রম আসতে পারে। এখন যে দুইটা ব্যতিক্রম আছে সেটা একটু দেখবো। যদি এগুলো পরীক্ষায় খুব কম আসে, মনে রাখবা কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি দেয়ার ইজ নো থাকে, দেয়ার ইজ নো থাকলে, নো থাকলে ইন্টারোগেটিভ কিভাবে করব? এই দেয়ার ইজ নো এর পরে মূলত দেয়ার ইজ নো এর পরে সাবজেক্ট যাই থাকুক, খেয়াল করবা দেয়ার ইজ নো থাকলে দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা লিখবো হোয়াট অথবা হু, এরপর হচ্ছে ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এখানে হোয়াট কখন বসবে? যখন এই দেয়ার ইজ নো দ্বারা মূলত কোনো বস্তুকে বোঝাবে তখন হোয়াট, এবং ব্যক্তিকে বোঝালে হু বসবে। চলো এটা একটা এক্সাম্পল দেখি যে দেয়ার is no, there is no student, there is no students most brilliant, most brilliant than Rakib. ওকে, there is no students most brilliant than Rakib, তার মানে কি রাকিবের চাইতে ভালো মেধাবী ছাত্র নাই কেউ। এটাকে ধর ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করলে আমরা কি লিখবো? যেহেতু এখানে দেয়ার ইজ নো স্টুডেন্টস, এটার দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, সো এর পরিবর্তে বসবে হু। আচ্ছা, এরপরে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এখানকার ইজ, তাই তো? তাহলে হু ইজ, এরপরে হচ্ছে মূলত এই যে মোস্ট, হু ইজ মোস্ট ব্রিলিয়ান্ট, এভাবে লিখবো হু ইজ মোস্ট ব্রিলিয়ান্ট দেন রাকিব, দেন রাকিব, শেষে কোশ্চেন মার্ক। আচ্ছা, এই বাক্যটার মধ্যে একটা সিলি গ্রামাটিক মিস্টেক আছে, যে এখানে এই যে দেন রাকিব, এখানে মোস্ট না হয়ে মোর হলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্টস মোর ব্রিলিয়ান্ট দেন রাকিব, তাহলে আমরা এখানেও কি লিখবো? ইজ মোর ব্রিলিয়ান্ট লিখবো, যেহেতু এখানে দুজনের মধ্যে রাকিবের সাথে অন্য কারোর তুলনা বোঝাচ্ছে। তাই আমরা দেয়ার ইজ নো স্টুডেন্টস মোর ব্রিলিয়ান্ট দেন রাকিব, রাকিবের চাইতে ভালো স্টুডেন্টস কেউ নাই, সো হু ইজ মোর ব্রিলিয়ান্ট দেন রাকিব, রাকিবের চাইতে ভালো কে আছে? ওকে, আচ্ছা এই গেল একটা। আরেকটা এক্সাম্পল ধরো, দেয়ার ইজ নো ইউজ অফ দিস স্টেটমেন্ট, দেয়ার ইজ নো ইউজ অফ দিস স্টেটমেন্ট, মানে এই যে স্টেটমেন্ট বা এই যে বিবৃতিটা আছে এটার কোনো কি নাই, কোনো ব্যবহারই নাই। তো এটাকে সাধারণ বিষয় বা বস্তু হিসেবে আমরা বলতে পারি। তাহলে বলবো কি? হোয়াট ইজ, হোয়াট ইজ দা ইউজ, যেহেতু এখানে ইউজ একটা নাউন ফর্ম হিসেবে বসতেছে, তারপরে আমরা দা বসাতে পারি যে হোয়াট ইজ দা ইউজ অফ দিস স্টেটমেন্ট, স্টেটমেন্ট। ওকে, শেষে কোশ্চেন মার্ক দেওয়া লাগবে। বলো নিয়মটা বুঝতে পারছো কিনা? অবশ্যই খেয়াল করবা যে দেয়ার ইজ নো এটার দ্বারা মূলত কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি বস্তুকে বোঝাচ্ছে। ব্যক্তিকে যদি বোঝায় তাহলে হু বসবে, এবং বস্তুকে বোঝালে হোয়াট বসবে। দেন ভার্ব এবং অবজেক্ট দিয়ে এবং শেষে কোশ্চেন মার্ক দিয়ে তোমাকে বাক্যটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। ওকে, তো তোমরা যদি এতটুকু বোঝো, আমরা সর্বশেষ নিয়মটা করব এখন। সর্বশেষ নিয়মটা কি হবে দেখো, সর্বশেষ নিয়মটা করি। ওকে, কোন একটা বাক্যের মধ্যে যদি দেখো ইট ডাজ নট ম্যাটার বলা আছে, ইজ ডাজ নট ম্যাটার থাকলে এই বাক্যটাকে ইন্টারোগেটিভ কিভাবে করব? এই ইট ডাজ নট ম্যাটার এটার পরিবর্তে বসবে হচ্ছে হোয়াট দো, THOUGH প্লাস বাকি অংশ, বাকি
অংশ যা আছে সেম বসায় দিবা, শেষে কোশ্চেন মার্ক দিবা। তার মানে হোয়াট ডাজ নট ম্যাটার যে অংশটা থাকবে এর পরিবর্তে সরাসরি হোয়াট ডো লিখে এরপরে বাকি যা আছে তা লিখে কোশ্চেন মার্ক লিখে দিবা। ওকে, আচ্ছা, এটার একটা এক্সাম্পল ধরো, এটার একটা এক্সাম্পল লিখি যে ইট ডাজ নট ম্যাটার ইফ আই ডোন্ট গেট চান্স অ্যাট ডিইউ। কি বলছে? ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না যদি আই ডোন্ট গেট চান্স অ্যাট ডিইউ, যদি ঢাকা ইউনিভার্সিটিতে আমি কি করি, চান্স না পাই, এটা কোনো ব্যাপারই না, তাই না? এটা অবশ্যই একটা বিশাল বড় ব্যাপার। ওকে, সবাই চাইবা যেন সেখানে ভর্তি হওয়া যায়, সেটা না হোক মেডিকেলে অথবা বুয়েটে বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে। ওকে, আচ্ছা, ইট ডাজন্ট ম্যাটার এটাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি বসবে? এর পরিবর্তে বসবে হোয়াট দো। হোয়াট, THOUGH, হোয়াট দো, এরপরে যে লেখা হয়ে গেছে, পর বাকি যা আছে তাই। ইফ আই ডোন্ট গেট চান্স অ্যাট ডিইউ, এরপরে কোশ্চেন মার্ক বসায় দিবা। এই ছিল মূলত অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের তোমাদের সবগুলো নিয়ম। এই প্রত্যেকটা নিয়ম তোমরা খুব ভালো করে বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আর এর পরবর্তীতে তোমরা কোন ক্লাসটা চাও আমাকে একটু জানাও, আমি সেই বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করো। আল্লাহ হাফেজ।